Hello student, good morning to you all. তোমাদের সকলকে আজকে শুভেচ্ছা জানাই ডিএস ফিজিক্সের তরফ থেকে। ক্লাস 11 এর আজকে প্রথম ক্লাস। আশা করি তোমরা সকলে ক্লাসটাকে ভালোভাবে নেবে। আমরা প্রথমে শুরু করব ফিজিক্স পড়তে গেলে যে ইন্ট্রোডাকশন দরকার হয় সেই ইন্ট্রোডাকশনের কিছুটা অংশ। ফিজিক্স কথার অর্থ কী, ফিজিক্স বলতে আমরা কি বুঝি এর আগে দরকার। ফিজিক্স কথার অর্থ হলো ল অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে সূত্রাবলী আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত বা রাত্রি পর্যন্ত যে সকল কাজকর্ম করি তার সমস্তগুলো এই ফিজিক্সের সূত্র দ্বারা নির্ধারিত। যেমন নিউটনের গতিসূত্র, তোমরা ক্লাস 9-10 পড়েছ নিউটনের গতিসূত্র। মহাকর্ষ সূত্র, শুধু তাই নয়, ফ্লেমিংয়ের সূত্র, ম্যাক্সওয়েলের সূত্র, সমস্ত কিছুই, গস ল, যা কিছু, অর্থাৎ নেচারকে ব্যাখ্যা করতে গেলে আমাদের ফিজিক্সের প্রত্যেকটি ল খুব প্রয়োজনীয়। তাহলে এই লসগুলো জানতে গেলে আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা যা করি তার সমস্ত কাজ ফিজিক্সের কোনো না কোনো সূত্র দিয়ে তৈরি। সাথে সাথে এই ফিজিক্সের সমস্ত সূত্রগুলোকে সুন্দর করে ব্যাখ্যা করার জন্য আমাদের ম্যাথমেটিক্সের প্রয়োজন হয়, অঙ্ক। ম্যাথমেটিক্স ছাড়া কিন্তু ফিজিক্সের সূত্রগুলোকে ব্যাখ্যা করা সম্ভবপর নয়। এই জন্য আমরা ম্যাথমেটিক্সকে বলি কুইন অফ দ্য সাবজেক্টস। যাই হোক, তো ফিজিক্স ব্যাখ্যা করতে গেলে যে সকল ম্যাথমেটিক্সের প্রাথমিক জিনিস লাগবে আজকে আমরা সেই প্রাথমিক জিনিসগুলো একটা একটা করে আলোচনা করব। প্রথমে ধরা যাক অ্যালজেব্রা। বীজগণিত। তোমরা জানো অ্যালজেব্রার অনেক শাখা প্রশাখা আছে। আমরা সবগুলোকে পড়ব না, যেগুলো আমাদের ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে কিছু আলোচনা করব। প্রথমত 1 নম্বর প্রপোর্শন। প্রপোর্শন যাকে আমরা বলি অনুপাত সমানুপাত। ধরে নাও 3টে রাশি তোমাদের কাছে আছে, এক্স, ওয়াই এবং জেড। এই 3টে রাশির মধ্যে আমরা বললাম যে ওয়াই নামক রাশিটা এক্স এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অবশ্যই তখন জেডটা ধ্রুবক থাকবে, জেডের কোনো পরিবর্তন আমরা আলোচনা করব না। আবার যদি এটা বলি যে ওয়াই নামক রাশিটা এই জেডের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাকে আমরা বলি ব্যস্তানুপাতিক, এবং অবশ্যই তখন এক্সটাকে আমরা ধ্রুবক হিসাবে রাখবো। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যদি সকলে পরিবর্তিত হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? ওয়াই প্রপোর্শনাল টু এক্স বাই জেড, বা ওয়াই ইকুয়াল টু, দেখো যখন প্রপোর্শনাল সাইন আমরা তুলে দিচ্ছি তখন ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আমরা নিয়ে আসি কে ইন্টু এক্স বাই জেড। হয় আর খুব ভালো করে মনে রাখবে এই কে নট ইকুয়াল টু 0 এবং এটাকে বলা হয় একটা ধ্রুবক সংখ্যা, এর মান আমাকে বার করতে হবে, বা কনস্ট্যান্ট। দেখো আশা করি এটার মধ্যে তোমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইরকম যেমন প্রপোর্শন শিখলাম, ঠিক এরকম আমরা এরপরে আরও একটা অ্যালজেব্রার শাখায় যাচ্ছি,
যেটাকে আমরা বলছি ইকুয়েশনস, মেনলি কোয়াড্রাটিক ইকুয়েশন। কোয়াড্রাটিক ইকুয়েশনস বলছি, কিন্তু দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রাটিক কোয়াড্রাটিক ইকুয়েশন, কোয়াড্রাটিক ইকুয়েশন। তোমরা সকলেই মাধ্যমিক লেভেলে এই কোয়াড্রাটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সলভ করেছো এবং তার ভ্যালুও বার করতে তোমরা পারো। তো আমরা ধরে নিই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0। এটা একটি কোয়াড্রাটিক ইকুয়েশন, কার? এক্স এর। তাহলে একে আমরা সমাধান করলে এক্স এর দুটো মান পাবো। এক্স এর মান তাহলে কি হতে পারে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি বাই 2a। এই প্লাস দিয়ে একটা মান হবে এবং মাইনাস দিয়ে আরেকটি মান হবে। এর মধ্যে বি স্কোয়ার মাইনাস 4 এসি, দিস টার্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এটাকে বি স্কোয়ার মাইনাস 4 এসি, এই যে টার্মটা আমরা লিখেছি, এটাকে আমরা বলি ডিসক্রিমিনেন্ট, অথবা বাংলায় বলা হয় নিরূপক। ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। এটার মানের উপর ভিত্তি করে আমরা এই এক্স এর মান বাস্তব কিংবা অবাস্তব, রিয়েল অথবা ইমাজিনারি, এটা আমরা আলোচনা করতে পারি। যেমন যদি এই বি স্কোয়ার মাইনাস 4 এসি, দিস বি স্কোয়ার মাইনাস 4 এসি, দিস টার্ম ইকুয়াল টু 0 হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়ালস 0, দেন তখন কি হবে না, এক্স এর একটি মাত্র মান থাকবে, এক্স এর একটি মাত্র বাস্তব মান থাকবে, এবং রাশিটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটি পূর্ণবর্গ রাশি হবে। পূর্ণবর্গ রাশি, কমপ্লিট স্কোয়ার, টোটাল স্কোয়ার ফাংশন। তাহলে আমরা বললাম 0 হলে এক্স এর একটি মাত্র বাস্তব মান থাকবে। একটি মাত্র বাস্তব মান থাকবে। ঠিক আছে, এটা 1 নম্বর। যদি আমরা বলি যে বি স্কোয়ার মাইনাস 4 এসি, বি স্কোয়ার মাইনাস 4 এসি গ্রেটার দেন 0, অর্থাৎ বি এ সি এই ভ্যালুগুলো পুট করলে আমরা যদি 0 থেকে বেশি পাই, মানটা যদি 0 থেকে বেশি হয়, কি হবে বলো? এক্স এর দুটি পৃথক কিন্তু বাস্তব মান থাকবে। এক্স এর হচ্ছে দুটি পৃথক বাস্তব মান থাকবে, পৃথক রিয়েল ভ্যালু বাস্তব মান থাকবে। x has two different real values, বোঝা গেছে নিশ্চয়ই। আর আমরা আরো একটা যে কন্ডিশন তৈরি করি যে বি স্কোয়ার মাইনাস 4 এসি লেস দেন 0 হতে পারে, বি এ সির ভ্যালু পুট করলে তার মানটা 0 থেকে ছোট হতে পারে, লেস দেন 0। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারবো? এক্স উইল বি ইমাজিনারি, অর্থাৎ এক্স হলো অবাস্তব, অর্থাৎ এক্স অবাস্তব। হ্যাঁ, এক্স হলো অবাস্তব। তাহলে আমাদের
কোনো ফিজিক্সের প্রবলেমে যদি এরকম দ্বিঘাত সমীকরণ সলভ করে কোনো সিদ্ধান্তে উপনীত হতে হয়, তখন আমরা এই নিরূপককে খুব সহজে কাজে লাগাতে পারবো। এটুকুই, এর বেশি কিছু না। এর দ্বারা কোনো বিশেষ অঙ্ক করতে হবে না। আমাকে শুধু এই তত্ত্বগুলো আমাদের ফিজিক্সের কাজে লাগে, সেই জন্য আমাদের এগুলো একটু জেনে রাখতে হবে। আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা নেই। ঠিক এরকম আমরা আরও একটি তত্ত্বে যাচ্ছি, যাকে আমরা বলি এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশন, অর্থাৎ সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি। একটু ছোট্ট করে একটু আলোচনা করা যাক। একটাকে আমরা বললাম এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এপি দেখতে কেমন হয়? এর মনে করা যাক এ একটা রাশি, তার পরবর্তী রাশিটা হবে এ প্লাস বি, তার পরবর্তী রাশিটা হবে এ প্লাস 2b। এইরকম করে এই কতগুলো রাশিকে আমরা লিখতে পারি, যেখানে আমরা এটাকে বলি ফার্স্ট টার্ম, প্রথম পদ, ফার্স্ট টার্ম, এবং বিটাকে আমরা বলি, দেখো সেকেন্ড থেকে প্রথমটা বিয়োগ করলে বি, আবার থার্ড থেকে সেকেন্ডটা বিয়োগ করলেও বি, তাই এটাকে আমরা বলি কমন ডিফারেন্স, সাধারণ অন্তর, কমন ডিফারেন্স, সাধারণ অন্তর। তাহলে খুব স্বাভাবিকভাবে যদি আমরা এরকম এনতম পদ, এন টার্ম বার করতে চাই, এনতম পদ, তাহলে কত হবে? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু বি। এই আমাদের সুবিধের জন্য আমরা টার্মটা লিখে দিলাম, তোমরা নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। এবং এমনও হতে পারে যে এইরকম একটা প্রগতির যোগফল কত, সামেশান কত, যোগফল কত, তাও তোমার প্রয়োজন হতে পারে। তাহলে এরকম এনতম পদের সামেশান, এস এন, এস ফর সামেশান, যোগফল। ঠিক আছে? যদি জানো বলতে পারো, কেউ বলো, যদি কেউ জানো নিশ্চয়ই বলতে পারো। ঠিক আছে, কত হবে? ঠিক একই রকম ভাবে আমরা আরো একটা করতে পারি, যাকে আমরা বলি জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশন। বুঝছে? এই প্রোগ্রেশনটা বা এই বিস্তৃতি, অনেকে বলে বিস্তৃতি, তাতে গুণোত্তর প্রগতি। এটাকে দেখতে কেমন হয়? প্রথম টার্ম এ, দ্বিতীয় টার্ম এ ইন্টু আর, তৃতীয় টার্ম এ ইন্টু আর স্কোয়ার, এইভাবে চলবে। যেখানে এটাকে আমরা বলি ফার্স্ট টার্ম, আর আরটাকে আমরা বলি কমন রেশিও। এটাকে বলা হয় কমন রেশিও, কমন রেশিও। লক্ষ্য করে দেখো, সেকেন্ড টার্ম ডিভাইড বাই ফার্স্ট টার্ম, রেশিও নাও আর, থার্ড টার্ম ডিভাইড বাই সেকেন্ড টার্ম আর। তাহলে আমরা চাইবো যে এর এন্ড টার্ম কত হতে পারে? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। দিস ইজ, এটা হলো এনতম পদ। তাহলে নিশ্চয়ই স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রশ্ন আসবে যে এই এনতম পদের যোগফল কত হতে পারে, এরকম এনতম পদের যোগফল কত হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যোগফল লিখি এস এন, এইখানেই ছোট করে লিখে দিই। এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। ঠিক আছে, অবশ্যই আর নট ইকুয়াল টু 1। আমরা অ্যালজেব্রা থেকে এপি এবং জিপি সম্পর্কে কিছুটা অংশ শিখলাম। ঠিক এরকম আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে অ্যালজেব্রায়, খুব ইম্পর্টেন্ট, সেটাকেও আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি, যদিও খুব বিস্তৃতভাবে নয়, খুব ছোট্ট করে, বিস্তৃতভাবে নয়। সেটাকে বলছে যে বাইনোমিয়াল থিওরেম,
দ্বিপদ উপপাদ্য, বাইনোমিয়াল থিওরেম। ওকে, দ্বিপদ, বাইনোমিয়াল থিওরেম। কি ঠিক আছে? দেখো তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1, এটাকে আমরা কিভাবে লিখি? 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স হোল স্কোয়ার কিভাবে লিখি? 1 প্লাস 2x, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3 কিভাবে লিখি? 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব। আমরা এইভাবে এই হোল স্কোয়ার টার্মগুলোকে, হোল কিউব টার্মগুলোকে লিখতে পারি। কিন্তু যখন এই পাওয়ারটার মান অনেক বেশি হয়ে যাবে তখন তো আমাদের পক্ষে লেখা অসুবিধা হয়ে যাবে। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, হ্যাঁ, এটা আমরা শিখবো টোটাল বাইনোমিয়াল থিওরেমের অঙ্কের সিলেবাসে। আমরা বলছি কি, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে বলি, যদি এক্স এর মান লেস দেন 1 বাট গ্রেটার দেন 0, যদি এক্স এর মান একের থেকে কম কিন্তু 0 থেকে বেশি হয়, তাহলে আমরা আমাদের প্রবলেমের সুবিধের জন্য শুধুমাত্র ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মটা ব্যবহার করব, দ্যাট ইজ তাহলে 1 প্লাস nx। সো দিস ইজ কল্ড, এটাকে আমরা বলি বাইনোমিয়াল থিওরেম। বাইনো মানে দুই, বাই মানে দুই, দুটো পদ নেব অ্যান্ড আদার টার্মস ভেরি ভেরি স্মল, খুব ছোট হয়ে যায়, তাই সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। হ্যালো স্টুডেন্টস, আমরা অ্যালজেব্রা সম্পর্কে বেশ কয়েকটা তত্ত্ব আলোচনা করেছি যেগুলো আমাদের ফিজিক্সের সিলেবাসে কাজে লাগবে, ফিজিক্স পড়তে গেলে কাজে লাগবে। তা সঙ্গে সঙ্গে অ্যালজেব্রার সাথে সাথে ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো কিন্তু একটু একটু করে আমাদের জানতে হবে। আর সবশেষে আজকে যেটা একদম শেষে বলবো সেটা হচ্ছে ক্যালকুলাস। তোমরা কিন্তু ক্যালকুলাসকে ভোলার চেষ্টা করো না, ক্যালকুলাসকে ভালো করে জানার চেষ্টা করো। এবং আমি আশা করব যে নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে তোমরা নিশ্চয়ই ক্যালকুলাসটাকে বেশ ভালোভাবে নেওয়ার চেষ্টার জন্য তৈরি হবে। তা আমরা এবারে বলি 2 নম্বর, ট্রিগোনোমেট্রি। এটা তো তোমরা ক্লাস 9-10 থেকে পড়ছো নিশ্চয়ই, করে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, এগুলোকে নতুন করে আর কিছু বলার নেই। আমরা মোটামুটি যেগুলো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি আমরা নতুন করে আর ঠিক আছে। বা সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, আচ্ছা সেক স্কোয়ার থিটা, সরি আমি মনে হয় ভুল বলেছি একটুখানি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এইরকম ফর্মুলাগুলো আমরা জানি, ফলে এগুলোকে নতুন করে আর আলোচনা করার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তবে যেটা প্রথম একটু ভালো করে শিখতে হবে, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, সেটা যে থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে বেশি, 180 ডিগ্রির চেয়ে বেশি, মানে অ্যাঙ্গুলার কৌণিক মানটা আমরা কি করে বার করব। ঠিক আছে, আমরা ছোট্ট টেবিলে করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই যদি টেবিলটাকে একটু মনে রাখতে পারো তাহলে খুব সুবিধা হয়। টেবিলটা একটু দেখার চেষ্টা করো। মনে করো আমি সাইন বার করব, কস বার করব এবং ট্যান বার করব। কার বার করব না 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে এটার ভ্যালুটা বার করব। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কত হবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কত হবে, এবং ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কত হবে। 180 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়, তাহলে কি হবে দেখো, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা, তাহলে সাইন থিটা হবে। আর কস 180 ডিগ্রি মাইনাস থিটা এগুলো কি হবে, মাইনাস কস থিটা, তাহলে এইটা হবে প্লাস, এইটা হবে মাইনাস, আর দেখো ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা কি হবে না মাইনাস ট্যান থিটা হবে। এই যে যদি আরেকটু পরিষ্কার করে লিখি,
দেখুন মনে রাখার নিশ্চয়ই খুব অসুবিধা নেই, দেখো এরকম টেবুলার ফর্মে তোমরা মনে রাখতে পারো, সুবিধা আছে। আমরা যদি বলি যে 90 ডিগ্রি প্লাস থিটা হলে কি হবে, যদি বলি 90 ডিগ্রি প্লাস থিটা হলে, তাহলে এটাকেই চেঞ্জ করে দিই, 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা। আমরা জানি যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। কি ঠিক আছে? তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি হবে বলো? মাইনাস সাইন থিটা, এটা মাইনাস সাইন থিটা। কি ঠিক আছে? আর tan 90 ডিগ্রি প্লাস থিটা, tan 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি হবে বলো? কট থিটা ইকুয়াল টু কট থিটা, ইকুয়াল টু কট থিটা না মাইনাস কট থিটা? ঠিক করে দেখো, কট থিটা অথবা 90 ডিগ্রি প্লাস মাইনাস কট থিটা। আচ্ছা সরি এটা লিখেছি আমি থিটা। সুতরাং এই টেবুলার ফর্মে যদি মনে রাখতে পারো তাহলে সুবিধে আছে। তাহলে আমি আরেকবার বলে দিই, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হলে হবে কস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা হলে হবে মাইনাস সাইন থিটা, আর ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা হবে মাইনাস কট থিটা। আর 90 ডিগ্রি মাইনাস থিটা যদি লিখি, দেখো ভালো করে রাখো, আমি আবার প্রয়োজন নেই আরেকবার খুব ভালো করে, এটা খুব ভুল হতে পারে, দেখো যদি তোমরা আরেকবার লেখো তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হবে বলো? সাইন থিটা। তখন এটা প্লাস হয়ে যাবে আর এটাও প্লাস হয়ে যাবে, কট থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তো ভ্যালু কি হবে আমরা এটার দেখতে পেলাম। ঠিক আমরা 180 ডিগ্রি বলেছি, আরেকবার দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা বলেছিলাম মনে হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস থিটা বলেছিলাম না? কি বলো? হ্যাঁ মাইনাস থিটা বলেছিলাম। তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা হলে কি হয়? 180 ডিগ্রি প্লাস থিটা। কি ঠিক আছে? সাইন 180 ডিগ্রি প্লাস থিটা হলে আমাদের যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু বলো কত হবে? সাইন 180 ডিগ্রি প্লাস থিটা হলে মাইনাস সাইন থিটা, অবশ্যই মাইনাস সাইন থিটা। বুঝছে? কস 180 হলে কি হবে? মাইনাস কস থিটা। আর ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা কি হবে? ট্যান থিটা, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা হলে কি হবে? দেখো প্লাস ট্যান থিটা। এই জিনিসগুলো একটু তোমাদের মাথার মধ্যে যদি রেখে করতে পারো তাহলে সুবিধা আছে। দেখো খুব কঠিন জিনিস নয়, আমরা যেটা আলোচনা করলাম এটা কিন্তু কঠিন জিনিস নয়। আমার মনে হয় খুব একটা বেশি প্রবলেমে পড়তে হবে না। বুঝছে? এর সঙ্গে সঙ্গতি রেখে যেগুলো শিখলাম, এদের সঙ্গে সঙ্গতি রেখে আমরা ট্রিগোনোমেট্রির আরও কতগুলো ফর্মুলা যেগুলো আমরা প্রায় ব্যবহার করি, সেটা এরকম সাইন 2 থিটা আমরা নিশ্চয়ই জানি 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। কস 2 থিটা আমরা সকলেই জানি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? আমরা এটাকে আরো দুটো ফর্মুলায় ইউজ করতে পারি, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক একই রকম ভাবে ট্যান 2 থিটা ইকুয়াল টু
2 ইন্টু tan থিটা ডিভাইডেড বাই কত 1 মাইনাস tan স্কোয়ার থিটা, অবশ্যই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। আর আমার মনে হয় আর একটা জিনিস যদি তোমরা একটু কষ্ট করে মনে রাখতে পারো তাহলে ইট উইল বি বেটার, খুব ভালো হবে। এটা আমরা বলছি যেটা যে আমরা এই সাইন কস যে ফর্মুলাগুলো লিখলাম এগুলো সব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে আমরা ডিসকাস করি, আলোচনা করি। কিন্তু যদি ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয়, যদি ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয়, তাহলে ধরে নাও তোমার এটা একটা এনি ট্রায়াঙ্গেল, যে কোনো একটা ট্রায়াঙ্গেল এ বি সি, আমরা এ দ্বারা তার শীর্ষবিন্দু এ কে প্রকাশ করি, বি দ্বারা আরেকটা শীর্ষবিন্দু এবং সি তৃতীয় শীর্ষবিন্দু। একই সাথে সাথে এই শীর্ষবিন্দুর সঙ্গে যে কোন অ্যাঙ্গেল, এটাকেও ক্যাপিটাল এ, এটাকেও ক্যাপিটাল বি বড় হাতের বি, এবং এটাকেও ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়। এবং এ অ্যাঙ্গেলের ঠিক উল্টো দিকে যে বাহুটা, সামনের সম্মুখস্থ যে বাহুটা, এটাকে আমরা ধরি স্মল এ, লেন্থ অফ দ্য বিসি, এই লেন্থটাকে আমরা ধরি বিসি। একই রকমভাবে বি কোণের সামনের যে বাহুটা তাকে আমরা বলি স্মল বি, আর সি কোণের সামনের বাহুটাকে বলি স্মল সি। এই তিনটে কোণ এবং তিনটে বাহুর মধ্যে যে সম্পর্ক, এটাকেই মূলত ত্রিকোণমিতি বলে, এবং এর দুটো সূত্র আমাদের কাছে জানা থাকলে খুব ভালো হয়। একটা হচ্ছে সাইন রুল, সাইন রুল, সাইন রুল নিশ্চয়ই প্রমাণ করা যাবে, আমাদের এখন প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা কি লিখব? এ লেন্থ অফ দ্য সাইড বিসি ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল এ উইল বি ইকুয়াল টু লেন্থ অফ সাইড সি এ ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু লেন্থ অফ দ্য সাইড এ বি সি ডিভাইডেড বাই সাইন সি। অর্থাৎ এটা হলো এ বি এবং সি এর মধ্যে এবং তার বাহুগুলোর মধ্যে সম্পর্ক, এটাকে আমরা বলি সাইন রুল। নিশ্চয়ই অসুবিধা থাকার কথা নয়, মনে রাখারও খুব অসুবিধাজনক নয়। এছাড়া আমরা আরো একটা রুল ব্যবহার করি, যেটাকে আমরা বলি কোসাইন রুল। কোসাইন রুল, কোসাইন রুল, ঠিক আছে। কোসাইন রুলটা যেখানে কস এ মানে এ কোণের কোসাইন, বি কোণের কোসাইন বা সি কোণের কোসাইন আমরা খুব সহজে বার করতে পারি। যেমন কস এ, কস অফ এ উইল বি ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2b ইন্টু সি। একই রকমভাবে কস অফ বি অ্যাঙ্গেল ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2c ইন্টু এ। দেখো খুব সহজে তুমি একটুখানি দেখো, তাহলে কস এ কস বি যেমন আমরা পেয়েছি, তুমি নিজেই বলো, তুমি বলো কস সিটা তুমি নিজে করো। হ্যাঁ ঠিক, দেখো কস সি, cos of C angle equal to a square plus b square minus c square divided by 2a into b। ত্রিকোণমিতির এই যে ফর্মুলাগুলো আমি তোমাকে বললাম, যদি এই ফর্মুলাগুলো একটু ধীরে সুস্থে পড়ে নিয়ে খাতার মধ্যে নোট করে রাখতে পারো অথবা মনে রাখতে পারো, তাহলে ফিজিক্স পড়ার ক্ষেত্রে অনেক অনেক সুবিধা পাবে। এবারে আমরা চলে আসি আরেকটা অঙ্কের চ্যাপ্টারের মধ্যে, যাকে আমরা বলি কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি।
এরও খুব ছোটোখাটো জিনিস, তোমরা গ্রাফ পড়তে গিয়ে শিখেছো। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে দুটো অ্যাক্সিস প্রথমে কল্পনা করি, দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, লম্ব অক্ষ বলা হয়, একটাকে বলা হয় এক্স অ্যাক্সিস এবং একটা বলা হয় ওয়াই অ্যাক্সিস, এবং দুটো অক্ষ যেখানে ছেদ করে তাকে আমরা বলি মূল বিন্দু। এটা স্থানাঙ্ক হয় 0 0। আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি কোনো একটা বিন্দু নিই পি, এবং যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই, অর্থাৎ আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে ও থেকে এই এম বিন্দুর ডিস্টেন্স হলো এম এক্স, ও থেকে এম বিন্দুর ডিস্টেন্স হলো এক্স, এবং এম থেকে এই পি বিন্দুর ডিস্টেন্স হলো ওয়াই। ঠিক আছে? এবং আমি যদি ওপিটাকে যোগ করে দিই, তাহলে ওপি উইল বি এ স্ট্রেট লাইন, একটা সরলরেখা হবে। এবং আমরা বলতে পারবো যে এই ওপি সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, বা ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স। এই জন্য এই ট্যান থিটাকে আমরা বলি ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স, যেখানে এমটাকে বলা হয় নতি বা স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন ওপি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা স্ট্রেট লাইন তাকে আমরা প্রকাশ করব কিভাবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখানে এক্স এর পাওয়ার কত? 1, ওয়াই এর পাওয়ার কত? 1। যদি তুমি এদেরকে একদিকে নিয়ে আসো তাহলে কি বোঝাবে? দেখো দুটো রাশির যোগফল বোঝাবে, বা বিয়োগফল, যদি এদিকে মাইনাস হয় তাহলে বিয়োগফল। অর্থাৎ একটা একঘাত সমীকরণ এক্স এর পাওয়ার 1 এবং ওয়াই এর পাওয়ার 1 দিয়ে যে একঘাত সমীকরণ তৈরি হয়, এই একঘাত সমীকরণ দ্বারা আমরা সব সময় একটা সরল রেখাকে প্রকাশ করতে পারি। নিশ্চয়ই খুব শক্ত জিনিস নয়। তা আমরা আরো একটা সমীকরণ তোমাকে দেখাই। যদি এরকম হয় যে একটা সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আগের মতোই, যেখানে এমটা হলো সরলরেখার নতি, অর্থাৎ সরলরেখাটা এক্স অক্ষের সাথে একটা কোণ করে রয়েছে, একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, যার ট্যানজেন্ট হলো এম, ট্যান থিটা ইকুয়াল টু এম। সিটা কি না? সিটা হলো ওই সরল রেখাটা মূল বিন্দুগামী নয়। তুমি এক্স ইকুয়াল টু 0 বসাও, দেখো ওয়াই ইকুয়াল টুর ভ্যালু হচ্ছে সি, অর্থাৎ সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে এই সি অংশ ছেদ করেছে। যখন তুমি এক্স এর ভ্যালু 0 বসাবে তখন ওয়াই এর ভ্যালু কত হবে? সি। তার মানে আমি যদি এটাকে ছবি এঁকে দেখাবার চেষ্টা করি, গ্রাফ করার চেষ্টা করি, দিদিকে দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, দিস ইজ অরিজিন, the graph will be like this. This is A, this is B, this angle is theta, and this OA equal to C. So আমরা আগের মতোই বলতে পারি যে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, so this is a linear equation, যাকে আমরা বলি একঘাত সমীকরণ। এবং একঘাত সমীকরণ কি করবে? একটা সরলরেখাকে প্রকাশ করবে, এবং তার নতি কত, সেটা ওয়াই অক্ষতে কত অংশ ছেদ করেছে আমরা এটা বার করতে পারবো। বা আমাকে যদি কোনো ইকুয়েশন দেওয়া হয় তাকে গ্রাফিক্যালি প্রকাশ করতে পারবো। ধরা যাক আমাকে একটা সরলরেখা দেওয়া হলো যেটা এক্স অক্ষ থেকেও ছেদ করেছে, ওয়াই অক্ষ থেকেও ছেদ করেছে। আমি এরকম একটা ইকুয়েশনের কথা, গ্রাফের কথা বলছি, দিস এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, মূল বিন্দু এরকম, এটা এ বি, যে কোনো একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। ও থেকে এ, এটা দৈর্ঘ্য হচ্ছে এ এবং এটা দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে আমি এই সরলরেখাটাকে কিভাবে প্রকাশ করব? দেখো, এটাকে আমরা অবশ্যই পুরোপুরি শেখাতে গেলে অঙ্কর সাহায্য নিয়ে শেখাতে হবে, আমরা তার মধ্যে যাচ্ছি না। শুধু লিখব এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। দেখে নাও, এখানেও এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, অর্থাৎ এটাও একটা একঘাত সমীকরণ এবং একটা সরলরেখাকে প্রকাশ করেছে।
সুতরাং কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে এইরকমভাবে বিভিন্ন সমীকরণ থেকে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে এগুলোকে আমাকে বলতে হবে, বা আমাকে গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে এভাবে ইকুয়েশনগুলো তৈরি করতে হবে। খুব প্রয়োজনীয় জিনিস, একটু নোট করে নাও, দরকার হলে একটু মুখস্থ করার চেষ্টা করবে, খুব খুব প্রয়োজন হবে অবশ্যই। আমরা এরপরে শুধু স্ট্রেট লাইন নয়, আমাদের ফিজিক্সের জন্য আমরা আরও দুটো বা তিনটে গ্রাফের নেচার আমাকে মনে রাখতে হয়। যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স। দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ওয়াই স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ওয়াই স্কোয়ার দেওয়া রয়েছে এক্স এর পাওয়ার 1। তা আমি যদি এটাকে গ্রাফ করি তাহলে গ্রাফের নেচার কেমন হবে? দেখো আমি যদি গ্রাফ করি, আমার দুটো অ্যাক্সিস, অবশ্যই এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স এর ভ্যালু 0 পুট করলে ওয়াই এর ভ্যালু 0, এবং যদি এক্স এর 1 ভ্যালুগুলো নিয়ে আমরা পুট করতে শুরু করি, দেখা যাবে যেটা এক্স অক্ষকে, এক্সটাকে, এক্স এর পাওয়ার 1, এই এক্সটাকে অক্ষ করে মূল বিন্দুগামী একটা এই বক্ররেখা হয়েছে, যেটাকে আমরা বলি প্যারাবোলা, অধিবৃত্ত। বুঝছে? পি হলো যে কোনো বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমার যদি বলা হয় যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই, তাহলে এরও গ্রাফিক্যাল নেচার কেমন হবে? আমি যদি এখানে এঁকে দেখাই, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। দেখো এখানেও তুমি ওয়াই এর ভ্যালু পুট করো, দেখো এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু 0 পুট করো, এক্স এর ভ্যালু 0 হবে, তাহলে এটাও মূল বিন্দুগামী। এবং এখানে ওয়াই এর পাওয়ার 1, ওয়াই এর ঘাত হচ্ছে 1, তাই ওয়াইটাকে অ্যাক্সিস করে এরকম হবে। ঠিক আছে? তাহলে এই ডোগুলোকে আমরা বললাম এটা বা এই চিত্র বা চিত্রকে আমরা বললাম প্যারাবোলা, অধিবৃত্ত, প্যারাবোলা। আমাদের এরকম গ্রাফ খুব কার্যকরী, এই গ্রাফ কাজে লাগবে। এইবারে চলে আসি, আমরা আরেকটা গ্রাফের কথা বলি, যেটাও তোমরা কিছু না কিছু শিখেছো নিশ্চয়ই, ক্লাস 9-10-এ শিখেছো। হ্যাঁ, এখানে দেখো এতক্ষণ আমরা একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এদের কথা বললাম। তো যদি এরকম হয় যে দুটো ভ্যারিয়েবল পরস্পর প্রোডাক্ট হিসাবে বসে, এক্স একটা ভ্যারিয়েবল, এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, এদের প্রোডাক্ট গুণফল হিসাবে একটা সংখ্যা বলা হয়েছে কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ধ্রুবক। তাহলে এর লেখচিত্র কেমন হবে? আমরা যদি এখানেও কোঅর্ডিনেট সিস্টেমটাকে ব্যবহার করি, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, মূলবিন্দু। দেখো যখন এক্স এর ভ্যালু বৃদ্ধি পাবে তখন ওয়াই এর ভ্যালু হ্রাস পাবে, যখন এক্স এর ভ্যালু হ্রাস পাবে তখন অবশ্যই ওয়াই এর ভ্যালু বৃদ্ধি পাবে। সুতরাং আমরা দেখব যে এই গ্রাফের নেচার হবে এরকম, এনি পয়েন্ট পি এক্স ওয়াই, এবং এই নেচারটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা, আয়তকার পরাবৃত্ত, একটা আয়তকার স্থানের মধ্যে অবস্থিত, তাই এটাকে আমরা বলছি আয়তকার পরাবৃত্ত। ঠিক আছে? তাহলে মোটামুটি ফিজিক্সের ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি এবং কোঅর্ডিনেট জিওমেট্রি, এই তিনটে গ্রুপ বা ওই গ্রুপের কিছু কিছু তত্ত্ব আমাকে পড়তে হবে। একটু একটু ভালো করে নোট করে নেওয়ার চেষ্টা করো, যাতে করে তোমাদের পরবর্তীকালে ফিজিক্স পড়তে কোনো অসুবিধা না হয়। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। এই সম্পর্কে বলি যে এটা আমার ফার্স্ট ভিডিও, ফলে যদি ছোটোখাটো কিছু ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে নোটিশ করো, কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো
পরিবর্তন করে পরবর্তী ভিডিওতে যাতে করে আরও সহজ এবং সুন্দর করে পদার্থবিদ্যা বা ফিজিক্সটাকে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তার চেষ্টা করব। তোমরা সাবস্ক্রাইব করো যাতে করে তোমরা আরও সহজে এবং ভালোভাবে ফিজিক্সটাকে তৈরি করতে পারো। তোমাদের কাছে বোধগম্য করে তোলার আমার কর্তব্য, যাতে করে ফিজিক্স পড়তে গিয়ে কেউ না বলে যে ফিজিক্সটা খুব কঠিন সাবজেক্ট। ফিজিক্স কিন্তু কঠিন, মানে অনেকেই বলে থাকে কঠিন, কিন্তু আমি মনে করি না ফিজিক্স খুব কঠিন বলে। যদি ফিজিক্স গুরুত্ব দিয়ে বোঝা যায়, কিছুক্ষণ ধরে ফিজিক্স সম্পর্কে চিন্তাভাবনা করা যায় এবং তার সাথে সাথে এই অঙ্কগুলোকে একটুখানি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ফিজিক্সটা সোজা। এরপরে ফিজিক্সের পড়তে গেলে আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে বা পড়তে হবে, এটা কিন্তু আমরা বলছি ক্যালকুলাস। ক্যালকুলাস ছাড়া কিন্তু আমরা ফিজিক্সটাকে এগোতে পারবো না। আমি লিখে দিচ্ছি ক্যালকুলাস। ক্যালকুলাস অবশ্য অনেক ভাগ আছে। ক্যালকুলাস পড়তে গেলে তার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আরও কতকগুলো বিষয় পড়তে হয়। তবু আমাদের সুবিধের জন্য আমরা ক্যালকুলাসকে দুভাগে ভাগ করি। নাম্বার 1 একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এবং নাম্বার 2 হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল। তা ডিফারেন্সিয়াল বলতে কি বোঝায় আর ইন্টিগ্রাল বলতেই বা কি বোঝায়? ডিফারেন্সিয়াল কথার অর্থ হলো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কথার অর্থ হলো টু অবজার্ভ দ্য রেট অফ ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অফ এ ভ্যারিয়েবল। একটা চলরাশি সে যদি অন্য কোনো রাশি দ্বারা পরিবর্তিত হয়, তাহলে সেই চলরাশির উন্নতি বা অবনতি কেমন হবে সেইটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দ্বারা প্রকাশ করা হয়। ধরে নাও y is a function of x, y হলো x এর অপেক্ষক। তার x এর মান পরিবর্তন হলে y এর মান পরিবর্তন হবে, x এর মান বাড়লে y এর মান বাড়লে। এই বৃদ্ধিটা কেমন হবে, এই ইনক্রিমেন্টটা কেমন হবে, এইটা আমরা এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে আলোচনা করি এবং এটাকে প্রকাশ করা হয় এইভাবে dy বাই dx। এর অর্থ হলো ডিফারেন্সিয়াল y উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট y উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ y নামক রাশিটাকে x এর সাপেক্ষে অবকলন করো। ফলে আমরা নতুন একটা রাশি পেতে পারি। আর দ্বিতীয়ত ইন্টিগ্রাল ক্যালকুলাস হলো ঠিক ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ঠিক বিপরীত। আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ডিফারেন্সিয়েট করে যে ভ্যালুটা পাবো, ধরে নাও dy বাই dx ইকুয়াল টু gx, তবে এই gx কে x এর রেসপেক্টে যদি ইন্টিগ্রাল করি তাহলে কি হবে না, আমরা y তে ফিরে আসব। ঠিক বিপরীত। আরো সহজ ভাষায় বলা হয় ইন্টিগ্রাল কথার অর্থ হচ্ছে সামেশান করা, অনেক ছোট ছোট অংশগুলোকে যোগ করে একটা বড় সংখ্যায় রূপান্তরিত করা। এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা লিখি i দিয়ে, i ইন্টিগ্রেশন অফ gx কার রেসপেক্টে উইথ রেসপেক্ট টু dx ইকুয়াল টু কি হবে y বা fx। তাহলে ডিফারেন্সিয়াল কথার অর্থ হলো অবকলন করা, অর্থাৎ ছোট ছোট অংশে বিভক্ত করা, ভেঙে ফেলা। আর ইন্টিগ্রাল কথার অর্থ হলো
যে ওই রকম ছোট ছোট অংশগুলোকে সমষ্টি যোগ করে নতুন রাশি তৈরি করা। আমরা পরবর্তী কোনো ক্লাসে এই ক্যালকুলাস সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করার আশা রাখছি। আশা করি তাতে তোমরা আরও সহজভাবে এই ক্যালকুলাস বুঝতে পারবে এবং সেখানে ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে কতগুলো সূত্র আমি তোমাদের লিখে দেবো, যেটা তোমাদের কাজ করতে সুবিধা হবে। আজকে আমাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা যাতে করে আরও সহজ করে ব্যাখ্যা করতে পারি সেই চেষ্টায় থাকবে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, হ্যাঁ, যাতে করে তোমরা উন্নতি করতে পারো, ফিজিক্স সম্পর্কে পড়তে পারো, তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে বলো, লাইক করো। হ্যাঁ, ধন্যবাদ। গুড নাইট।